আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। তুর্কি ড্রোনের বিস্ময়কর সাফল্যে বদলে গেল আকাশযুদ্ধের মোড়। চীনের বিরুদ্ধে একজোট হচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া। ইউক্রেনের আরও দুটি অঞ্চল দখলের দাবি রাশিয়ার। পাকিস্তানের হামলায় 23 আফগান সেনা নিহত। এবং সর্বশেষ থাকবে, বিজয় দিবসে কলকাতায় যাচ্ছেন সেনা, মুক্তিযোদ্ধা সহ 20 সদস্যের প্রতিনিধি দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। তুর্কি ড্রোনের বিস্ময়কর সাফল্যে বদলে গেল আকাশযুদ্ধের মোড়। সামরিক বিমানের ইতিহাসে যুগান্তকারী বাঁকবাদল। প্রথম দেশ হিসাবে তুরস্কের বায়নাক্তার কিজিলেলমা মনুষ্যবিহীন যুদ্ধবিমান সফলভাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উড়ন্ত লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে। এটি হচ্ছে বিশ্বে কোনো মনুষ্যবিহীন ফাইটার জেটের সফল এয়ার টু এয়ার কিল মিশন। গত মাসের শেষের দিকে সিনোপের কাছে কৃষ্ণ সাগরের ওপরে পরিচালিত এই লাইভ ফায়ার পরীক্ষাটি বৈশ্বিক আকাশশক্তির দৃশ্যপটকে নতুন রূপ দিয়েছে। এই পরীক্ষার মাধ্যমে মনুষ্যবিহীন যুদ্ধবিমানগুলো ঐতিহ্যগত নজরদারি এবং ভূমি হামলার প্রথাগত ভূমিকা থেকে বেরিয়ে এসে আকাশ শ্রেষ্ঠত্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বীমূলক ক্ষেত্রে প্রবেশ করল। কিজিলেলমার এই অর্জন মানববিহীন সিস্টেমের ভূমিকা এবং সীমা সম্পর্কে দীর্ঘদিনের ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে। পরীক্ষাটি কেবল একটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ নয়, বরং একটি সম্পূর্ণ দেশীয় কিল চেন অর্থাৎ লক্ষ্য শনাক্তকরণ থেকে ধ্বংস পর্যন্ত প্রক্রিয়া প্রদর্শন করেছে। তুরস্কের স্বদেশীয় AESA রাডার দিয়ে লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং তুরস্কের নিজস্ব উন্নত গোগদোগান ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তা ধ্বংস করার এই সক্ষমতা দেশটির সার্বভৌম সক্ষমতার এক নতুন যুগের সূচনা করেছে। বহু বছর ধরে ড্রোনগুলো মূলত গোয়েন্দা, নজরদারি এবং সীমিত হামলার কাজই ব্যবহৃত হতো। তবে কিজিলেলমা প্রথম থেকেই এয়ার টু এয়ার যুদ্ধে সক্ষমতা অর্জন করল। এটিই প্রথম মানববিহীন আকাশযান যেটি রাডার নির্দেশিত আকাশ থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ ও গাইড করে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পেরেছে। এই সাফল্যটি অস্ট্রেলিয়ার MQ-28 ঘোস্ট ব্যাট বা অন্যান্য লয়েল উইংম্যান প্রকল্পগুলো থেকে তুরস্ককে এগিয়ে রাখল। তুরস্ক ইতিমধ্যেই বিশ্বের বহু দেশে সফলভাবে TB2 ড্রোন বিক্রি করেছে। কিজিলেলমা যদি রপ্তানিযোগ্য সিস্টেমে পরিণত হয়, তবে এটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। সূত্র TRT। চীনের বিরুদ্ধে একজোট হচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এবং জাপানের প্রতিরক্ষা প্রধানরা টোকিও এক বৈঠকে কৌশলগত প্রতিরক্ষা সমন্বয়ের জন্য একটি কর্মকাঠামো চালুর ঘোষণা দিয়েছেন। সেখানে চীনের সামরিক তৎপরতার মুখে জাপান ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও নিবিড় করতে রাজি হয়েছে। রবিবার জাপানের রাজধানী টোকিওয়ে এক বৈঠকে কৌশলগত প্রতিরক্ষা সমন্বয়ের জন্য একটি কর্মকাঠামো চালুর ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে দুটি বিপজ্জনক ঘটনায় চীনা যুদ্ধবিমানগুলো জাপানি সামরিক বিমান লক্ষ্য করে ফায়ার কন্ট্রোল রাডার তাক করেছে বলে অভিযোগ টোকিওর। ঘটনাটি নিয়ে জাপান চীনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও পাঠায়। এর পরদিনই জাপান এবং অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর এই উদ্যোগ নিল। অঞ্চলটিতে চীনের সামরিক তৎপরতা নিয়ে উদ্যোগ থেকে দেশ দুটি সব ক্ষেত্রেই সহযোগিতা নিবিড় করার নতুন পথ খুঁজছে বলে জানিয়েছে জাপান টাইমস পত্রিকা। এক দশকের বেশি সময়ের মধ্যে জাপান ও চীনের সম্পর্ক এখন তলানিতে পৌঁছেছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে অস্ট্রেলিয়া ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠক করার পর সাংবাদিকদের জানিয়েছেন, নতুন উদ্যোগের আওতায় দুই দেশের মধ্যে সার্বিকভাবে বাৎসরিক বৈঠক হবে। জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা, সামরিক কর্মকর্তারা এবং গোয়েন্দা কর্মকর্তারা এই বৈঠক করবেন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেন, নতুন কর্মকাঠামোর আওতায় ভবিষ্যৎ প্রতিরক্ষা সহযোগিতা পরিচালিত হবে দুই পক্ষ সব পর্যায়ে, সব রকম পরিস্থিতিতে একসঙ্গে আরও বেশি সমন্বিত এবং কার্যকরভাবে কাজ করতে পারে কিনা তা নিশ্চিত করতে। তিনি আরও বলেন, নতুন এই কর্মকাঠামোয় সাইবার, মহাকাশ থেকে শুরু করে লজিস্টিক্স এবং সরবরাহ চেন ব্যবস্থাপনা সবই সহযোগিতার ক্ষেত্র হিসাবে অন্তর্ভুক্ত থাকবে। ইউক্রেনের আরও দুটি অঞ্চল দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের আরও দুটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দাবি করেছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের খার্কোভ ও দোনেৎস্কের দুটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গাইডেড বোমা, ড্রোন ও কিনঝাল মিসাইল ছুঁড়েছে সেনারা, ধ্বংস করেছে ইউক্রেনের যোগাযোগ ও সামরিক অবকাঠামো এবং জ্বালানি ডিপো। দোনেৎস্কের দিমিত্রভ এলাকায় ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলেছে বলেও দাবি করেছে। অপরদিকে গ্রিসিনো এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা, যদিও পুতিন বাহিনীর কাছে নতুন করে ভূখণ্ড হারানোর কথা স্বীকার করেনি কিয়েভ। প্রতিরক্ষা লাইনে লড়াই অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তারা। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে পক্রোভস্কে রুশ সেনাদের লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে তারা। মির্নো রাত থেকে পিছু হটেছে রুশ সেনারা। খার্কিবের একটি বাঁধ ঘিরেও রুশ সেনারা আটকা পড়েছে বলে দাবি কিয়েভের। এদিকে রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে একটি শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছানো গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে এই চুক্তির ভিত্তি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাবটিকে ধরা হচ্ছে তাতে বড় পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে মস্কো। সূত্র আনাদলু এজেন্সি। পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত। পাকিস্তানের সেনাদের গত দুদিনের হামলায় কমপক্ষে ২৩ আফগান তালেবান সেনা নিহত হয়েছেন। গতকাল রোববার ৭ই ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে পাক সংবাদ মাধ্যম দ্য নিউজ। বেলুচিস্তানের চামান সীমান্তে এসব সেনা নিহত হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। তারা বলেছে, শুক্রবার মধ্যরাতে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি করে, এরপর তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সেনারা জবাব দেয়। প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হয়, প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলি চলে। তালেবান সেনারা যেন পাল্টা জবাব দিতে না পারে সেজন্য পরে ভারী অস্ত্র মোতায়েনও ব্যবহার করা হয়, যার মধ্যে রকেট লঞ্চার, কামান এবং গুলির ভারী অস্ত্র ছিল। এই হামলায় আফগান তালেবান সেনাদের ৩টি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। একটা সূত্র বলেছে, সাধারণ আফগান জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়। প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় চলে যায় বলে দাবি করেছে সূত্রগুলো। এরপর সেখান থেকে তারা আবার গুলি ছোড়ে। এর জবাবে ওই জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। বিজয় দিবসে কলকাতায় যাচ্ছেন সেনা মুক্তিযোদ্ধা সহ ২০ সদস্যের প্রতিনিধি দল। ভারতের আমন্ত্রণে সাড়া দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। আগামী ১৬ই ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিজয় উৎসবে যোগ দেবেন বাংলাদেশের সাবেক সেনা ও মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি দল। রোববার ৭ ডিসেম্বর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে বিজয়দুর্গ সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন মেজর জেনারেল ভানগুরু রঘু। প্রতি বছরই বিজয় দিবস উদযাপনে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাড়ি দেন। অন্যদিকে বাংলাদেশ থেকে সেনাদের একটি প্রতিনিধি দল আসে কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত অনুষ্ঠানে, যা দুদেশের মধ্যে সামরিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধনকে আরও দৃঢ় করে। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক আবহাওয়া সেই পরিবেশ অনেকটাই বদলে দিয়েছে। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এর তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি। ২০২৪ সালের ডিসেম্বরেও কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে বড় প্রতিনিধি দল পাঠায় বাংলাদেশ সেনাবাহিনী। মেজর জেনারেল ভানগুরু রঘু জানান, ভারতীয় সেনার আমন্ত্রণে সাড়া দিয়ে এবছরও বাংলাদেশের সেনাবাহিনী বিজয় দিবসের অনুষ্ঠানে তাদের প্রতিনিধি দলে পাঠানোর সিদ্ধান্ত ফোর্ট উইলিয়ামকে নিশ্চিত করেছে। ২ জন শীর্ষ সেনা কর্মকর্তা, ৮ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারসহ মোট ২০ জন সদস্য উপস্থিত থাকবেন ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে। পাশাপাশি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। অনুষ্ঠানের সূচি অনুযায়ী বাংলাদেশের প্রতিনিধি দলটি কলকাতায় আসবে ১৪ই ডিসেম্বর। বিমানবন্দরে তাদের আমন্ত্রণ জানাবেন ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের কর্মকর্তারা। এরপর তারা ১৫ই ডিসেম্বর ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রে সেনাদের মিলিটারি টাট্টু অনুষ্ঠানে যোগ দেবেন। ওই দিন রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখাও করতে পারেন তারা। ১৬ই ডিসেম্বর সকাল ও সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপনসহ একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। প্রসঙ্গত, ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন কমান্ড বিজয় মাস উদযাপনের অংশ হিসেবে প্রতি বছর বিজয় র্যালি ও বাইক মিছিলের আয়োজন করে, যা গোটা মাস ধরে চলে। সব মিলিয়ে বিজয় দিবস স্মরণে কলকাতায় ভারতীয় সেনাবাহিনী
ও নৌবাহিনীর উদ্যোগে একটি বর্ণাঢ্য সামরিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, যেখানে বাংলাদেশও সক্রিয়ভাবে অংশ নেয়। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না।